হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনুশীলন। আমি তন্ময়। আর আজকে আমাদের আর.এস. আগরওয়ালের অ্যারথমেটিকের নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম। আর আজকে আমরা 31 থেকে 60 এই 30টা কোশ্চেন সলভ করব। দেখো, কোশ্চেনগুলো শুরু করার আগে আমি তোমাদের দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলো যে সলভ করাচ্ছি সেগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা লিখবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো মেন কোশ্চেনে যাওয়া যাক। দেখো, এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেনটা বলছে যে যদি এক্স একটি বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে। ঠিক আছে, চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি কারেক্ট হবে। দেখো, এক্স বিজোড় সংখ্যা মানে 1, 3, 5 এগুলো। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা 1 ধরে নিই, 1টা ধরে নিলাম। তাহলে এখানে এর মানটা কত দাঁড়াচ্ছে? দেখো, এক্স এর মানটা যদি 1 ধরি তাহলে 5 × 1 মানে 5 - 2, তাহলে এটা কত দাঁড়িয়ে যাচ্ছে? তাহলে আমার 3 দাঁড়িয়ে যাচ্ছে। 3, তার মানে 3 কি? 3 একটি বেজোড় সংখ্যা, কিন্তু এখানে অপশনে বলা রয়েছে যে 5x - 2 হলো একটি জোড় সংখ্যা। তাহলে এটা কখনোই জোড় সংখ্যা হতে পারে না। তাহলে এই অপশনটা আমার কি ভুল দেওয়া রয়েছে। এবার দেখো, এখানে আমি আগের দিন তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে যখন আমরা দুটো বিজোড় সংখ্যার যোগ করব তাহলে আমার অ্যান্সারটা অবশ্যই জোড় আসবে, অথবা যখন দুটো বিজোড় সংখ্যার বিয়োগ করব তখনও আমাদের বিয়োগফলটা অবশ্যই জোড় সংখ্যা হবে। ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিসও বলেছিলাম যে তোমার জোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে বা 2 বিয়োগ করলে আমার জোড় সংখ্যা আসবে, অথবা বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে বা 2 বিয়োগ করলে আমার বিজোড় সংখ্যা আসবে। তাহলে দেখো, আমি জিনিসগুলো লিখে দিই, তোমরা নোট ডাউন করে নাও। প্রথম কন্ডিশন আমি কি বলেছিলাম? প্রথম কন্ডিশন বলেছিলাম যে জোড় সংখ্যার সঙ্গে আমরা 2 যোগ করলে অথবা 2 বিয়োগ করলে আমরা কি পাবো? জোড় সংখ্যাই পাবো, বা এটাকেই তাহলে আমরা কি পাবো? জোড় পাবো, জোড় সংখ্যা পাবো। অথবা এটাকেই একটু ভালো করে লিখলে পরে আমরা কি বলতে পারি যে জোড় সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করি বা জোড় সংখ্যার থেকে জোড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা জোড় সংখ্যাটাই পাবো। ঠিক আছে? প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যদি বিজোড় সংখ্যা থেকে 2 যোগ করি বা 2 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা বিজোড় সংখ্যা পাবো, বিজোড় সংখ্যাই পাবো। বিজোড় সংখ্যা থেকে 2 যোগ করলে বা 2 বিয়োগ করলে আমরা বিজোড় সংখ্যাই পাবো। বা বিজোড় সংখ্যার থেকে যদি আমরা জোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি তাহলেও আমরা বিজোড় সংখ্যাই পাবো। বিজোড় সংখ্যার থেকে যদি আমরা জোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি তাহলেও আমরা বিজোড় সংখ্যাই পাবো। এই দুটো জিনিস লিখেছো। তৃতীয় জিনিসটা লিখবে হচ্ছে যখন আমরা তোমার দুটো বিজোড় সংখ্যা যোগ করব বা দুটো বিজোড় সংখ্যা বিয়োগ করব তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সবসময় জোড় সংখ্যা পাবো। আরেকবার বলছি, যখন দুটো বিজোড় সংখ্যাকে যোগ করব বা দুটো বিজোড় সংখ্যাকে বিয়োগ করব তাহলে আমার অ্যান্সারটা বিজোড় সংখ্যাই আসবে, সরি জোড় সংখ্যা হবে। আর একটা কন্ডিশন কি? আর একটা কন্ডিশন হচ্ছে যে যখন দুটো জোড় সংখ্যাকে গুণ করব, তাহলে আমার অ্যান্সারটা জোড় সংখ্যাই হবে।
আবার যখন আমরা দুটো বিজোড় সংখ্যাকে গুণ করব তখন আমার রেজাল্টটা বিজোড় সংখ্যাই হবে। ক্লিয়ার? আর একটা কন্ডিশন কি, যখন আমরা জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যার গুণ করব তখন আমাদের রেজাল্টটা জোড় সংখ্যায় আসবে। এই কটা কন্ডিশন তোমরা মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সেকেন্ড অপশনটা দেখি। সেকেন্ড অপশনটা কি বলছে? সেকেন্ড অপশনটা বলছে যে না, তোমার 5x² + 2 এটি একটি বিজোড় সংখ্যা। দেখো, আমরা এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এর অ্যান্সারগুলো বের করতে পারি, ঠিক আছে? বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এক্স এর ভ্যালুটা বসিয়ে নিচ্ছি, তাই তো? দেখো, দুভাবেই আমি বলছি এখানে। প্রথমে আমি কনসেপচুয়াল ভাবে বলি। আমি ফার্স্টে কি বললাম, যে বিজোড় সংখ্যা গুণ করলে আমার কি হবে, আমার বিজোড় সংখ্যাই আসবে। তাহলে এখানে দেখো, এক্স এর স্কোয়ার রয়েছে। এক্স এর স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স। এক্সটা আমার একটি বিজোড় সংখ্যা, তার মানে এক্স এক্স গুণ করলে বা বিজোড় সংখ্যা গুণ করলে আমরা বিজোড় সংখ্যাই পাবো। তাহলে এক্স এর স্কোয়ার কি হবে, এক্স এর স্কোয়ার একটা বিজোড় সংখ্যা হবে। তার সঙ্গে আমরা কি গুণ করছি, 5 গুণ করছি। 5ও একটা বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা গুণ করলে আবারও আমরা এখানে এই টোটালটা আমরা কি পেয়ে যাচ্ছি, বিজোড় সংখ্যা। তো তারপরে আমি কি বললাম, যে বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করি বা 2 বিয়োগ করি, তাহলেও আমার বিজোড় সংখ্যাটাই আসবে। তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার হচ্ছে। অথবা তোমরা তোমাদের সুবিধার্থে কি করতে পারো, ডাইরেক্টলি এক্স এর কোনো একটা মান ধরে নেবে, বেজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা আমিও এখানে 1ই ধরি। তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়। তাহলে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হবে, 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে 7 একটি বেজোড় সংখ্যা। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর এটা সিটটা চেক করার দরকার নেই, ডিটটাও চেক করার দরকার নেই, তবু আমি একবার চেক করে বলে দিচ্ছি। দেখো এখানে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে যদি এক্স এর মান 1 ধরি তাহলে এটা 5ই হয়ে যাচ্ছে। 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে, বিজোড় হয়ে যাচ্ছে। তোমরা শর্টে করার জন্য কি করবে না, রানিং এ করার জন্য এক্স এর মানটা বসিয়ে নেবে, ঠিক আছে? দেখো এই অঙ্কটা আমরা একদম রানিং এ কিভাবে সলভ করব। দেখো এখানে যেই বলছে এক্স একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক। ডাইরেক্টলি আমরা একটা এক্স এর মান ধরে নেব। এক্স এর মান ধরলাম 1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 5 × 1 মানে 5 - 2 মানে এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এটা জোড় বলা আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। এটা কত হয়ে যাচ্ছে, 5 × 1 মানে 5 + 2, এটা জোড় হয়ে যাচ্ছে। ব্যাস, এটাই আমার অ্যান্সার। তাহলে বাদ বাকিগুলো আমার চেক করাই লাগলো না। ক্লিয়ার হলো? এইভাবে তোমরা মুখে মুখে এর অ্যান্সারটা করতে পারবে। এবার চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেনটা বলছে, যদি এ এবং বি এমন সংখ্যা হয় যাতে এ বি ইজ ইকাল টু 0 হয়। দেখো আমাকে এখানে কি বলছে, যে এ বি ইজ ইকাল টু 0, তাই তো? তো আমরা কি জানি, আমরা জানি যে দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি শূন্য হয় তাদের গুণফল শূন্য হবে। অর্থাৎ কি বোঝাচ্ছে, যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে তার গুণফলটা শূন্যই হবে। তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা যদি সংখ্যা শূন্য ধরি, যদি এর মানটা শূন্য ধরি, বির মানটা যা কিছু তাই হতে পারে, তাহলে আমার রেজাল্টটা শূন্য হতে পারে, তাই তো? এর মানটা যদি শূন্য ধরি তাহলে রেজাল্ট আমার শূন্য হতে পারে। অথবা যদি আমরা বির মানটা শূন্য ধরি তাহলে আমার রেজাল্ট শূন্য হতে পারে। অথবা যদি দুটোই শূন্য হয়, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে আমার শূন্য আসবে, তাই তো? তার মানে এর মানও যখন 0 হবে এবং বির মানও যখন 0 হবে তখনও আমার শূন্য হতে পারে। তার মানে এই তিনটে কন্ডিশনেই আমার রেজাল্টটা কি হবে, শূন্য হবে, তাই তো? তাহলে দেখো অপশন কোনটা রয়েছে। দেখো এখানে a ইজ ইকাল টু 0 এবং b ইজ ইকাল টু 0, এই একটা অপশনের কথা বলা আছে। এখানে দেখো a ইজ ইকাল টু 0 অথবা b ইজ ইকাল টু 0, অথবা উভয়, মানে a ইজ ইকাল টু 0 এবং b ইজ ইকাল টু 0। দেখো এখানে তিনটি অপশনই দেওয়া রয়েছে, তার মানে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। সেকেন্ড থার্ডেরটা একটু চেক করে দেখি, যে a ইজ ইকাল টু 0 এবং b নট ইজ ইকাল টু 0। তার মানে দেখো এখানে একটা অপশনের কথা বলছে, a ইজ ইকাল টু 0। ডিটটা দেখো, b ইজ ইকাল টু 0 এবং এ নট ইকুয়াল টু 0, এই অপশনটার কথা বলছে। তার মানে দেখো প্রত্যেকটা অপশনই 0 হবে, বাট তিনটে কন্ডিশনে 0 হতে পারে। এই তিনটে কন্ডিশন এই একটা মাত্র অপশনেই দেওয়া আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার চলো তার পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা কি আছে, বলছে যদি এ বি সি ডি সংখ্যাগুলিকে পরপর বৃদ্ধি এবং ডি বিই সংখ্যাগুলিকে পরপর হ্রাস পাওয়ারে হ্রাস পাওয়ার সারিতে সাজানো হয়, তাহলে নিম্নলিখিত কোন সারি হ্রাস বা বৃদ্ধি কোনো সারিতেই সাজানো যাবে না।
কি বলছে যে এ বি সি, এ বি সি ডি, এটাকে আমরা বৃদ্ধির ক্রমে সাজাবো। বৃদ্ধির ক্রমে সাজিয়ে নিই, এ বি সি ডি বৃদ্ধির ক্রমে সাজিয়ে নিয়েছি। তারপরটা কি বলছে যে ডি বি ই, এগুলোকে আমরা হ্রাস ক্রমে সাজাবো। ডি বি ই, এগুলোকে আমরা হ্রাস ক্রমে সাজাবো। তার মানে এই যে হ্রাসের ক্রমে সাজিয়ে নিয়েছি। তাহলে বলছে যে নিম্নলিখিত এই অপশানগুলির মধ্যে কোন অপশানটা বৃদ্ধির ক্রমেও সাজানো যাবে না, হ্রাসের ক্রমেও সাজানো যাবে না। ঠিক আছে, তাহলে দেখো এই অপশানগুলোকে একটু কম্পাইল করে দেখা যাক। দেখো এখানে এটা ডির থেকে ছোট, বিটা ডির থেকে ছোট, সিটাও ডির থেকে ছোট। এখানে দেখো ডি বিটা ডির থেকে ছোট আছে, বিটা ডির থেকে ছোট এবং ইটাও বিট থেকে ছোট আছে। তার মানে দেখো এই জিনিসটা কমন রয়েছে, তাই তো, বি আর ডি, বি আর ডি কমন রয়েছে। দেখো এই দুটো অপশানকে যদি আমি মার্জ করে একটু লিখি, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যে বি সি ডি, এই দুটো জিনিস আমরা পারফেক্টলি বলতে পারছি, তাই তো। আর একটা জিনিস আমরা কি বলছি, আর একটা জিনিস হচ্ছে যে ডিটা মানে ইটা আর এটা ডির থেকে ছোট হবে, দুটোই ছোট হবে, মানে এটাও এর থেকে ছোট হবে এবং ইটাও এর থেকে ছোট হবে। বাট এখানে একটা কন্ডিশন কি রয়েছে, বাট এখানে এ ছোট ইর থেকে না ই ছোট এর থেকে, এই জিনিসটুকু আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারছি না এই ইকুয়েশন থেকে, তাই তো, এটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা অপশানগুলোকে দেখি। এখানে দেখো প্রথম অপশানটা কি দেওয়া রয়েছে, ই সি ডি, তাই তো, ই সি ডি। দেখো এই অপশানে দেখো ই সি ডি, দেখো এটা তার মানে কিসের ক্রমে রয়েছে, এটা আমাদের বৃদ্ধির ক্রমে রয়েছে। ই সি ডি, এই তো আমাদের ক্রম রয়েছে ই সি ডি। দেখো এটা আমি এইভাবে কেন লিখেছি, এর কারণটা হচ্ছে যে ই এর থেকে ছোট বা ই এর থেকে বড়, এইটুকু জিনিস শুধুমাত্র আমরা ক্লিয়ার করতে পারছি না, মানে এ আর ইর মধ্যে কে ছোট হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। বাট এই তিনটে সংখ্যার থেকে এও ছোট, এই তিনটে সংখ্যার থেকে বিটাও ছোট, সংখ্যা বলছি সরি, লেটার থেকে এটাও ছোট, এই দুটোই ছোট, তাই আমরা এই দুটোকে এইভাবে লিখেছি। ক্লিয়ার হলো ব্যাপারটা। তার মানে দেখো এই সিকোয়েন্সটা ঠিক আছে, তার মানে এটা আমার অপশান হতে পারে না। তারপরে অপশানটা দেখো ই বি সি, ই বি সি, দেখো এখানেও আমার কিসের ক্রমে রয়েছে, বৃদ্ধির ক্রমে রয়েছে, তার মানে এটাও আমার অপশান হতে পারে না। তারপরে অপশানটা দেখো ডি বি এ, ডি বি এ, এটা কিসের ক্রমে রয়েছে, এটা হ্রাসের ক্রমে রয়েছে, তার মানে এটাও আমার অপশান হতে পারে না। তারপরে অপশানটা তার মানে অবভিয়াসলি আমার অ্যান্সার হয়ে যাবে। তবু আমরা একবার চেক করে দেখি। দেখো এখানে রয়েছে এ ই সি, এ ই সি, দেখো আমরা একটু আগেই তো বললাম যে এটা আগে হবে না ইটা আগে হবে, এই দুটো জিনিসের মধ্যেও তো এর পজিশন নিয়ে, এ আর এর পজিশন নিয়ে আমরা কনফিউশনে রয়েছি কোনটা কার আগে হবে। তার মানে এটাই আমার কারেক্ট অ্যান্সার, কারণ এই সিকোয়েন্সটা আমরা লিখতে পাচ্ছি না এখান থেকে। ক্লিয়ার হলো? তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে যদি এম এন ও পি কিউ পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় হলে এম ইন্টু এন প্লাস ও ইন্টু পি মাইনাস কিউ জোড় সংখ্যা হবে। দেখো এখান থেকে তো আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি যে এম যদি একটি জোড় সংখ্যা হয় তাহলে এই টোটাল কন্ডিশনটাই আমার কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। কেন আমি তোমাকে বলছি, দেখো এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স যা থাকে থাকুক, এখানে বলছে এই সংখ্যাগুলো কি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ হবে না, সেটা যোগ বিয়োগ যাই কিছু হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তা কিছু বলেনি, শুধুমাত্র বলেছে যে পূর্ণ সংখ্যা, তাই তো, পূর্ণ সংখ্যা। এবার বলছে যে এম ইন্টু এন প্লাস ও ইন্টু পি মাইনাস কিউ, এর রেজাল্টটা কি আসবে, জোড় আসবে, জোড় হবে এর রেজাল্টটা। কোন ক্ষেত্রে রেজাল্টটা জোড় হতে পারে,
দেখো আমরা একটু আগে আজকের প্রথম কোশ্চেনটা করার সময় আমি বললাম যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা, সেটা জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, তাকে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমার রেজাল্টটা জোড় সংখ্যায় চলে আসে। ঠিক আছে, তার মানে দেখো এখানে যদি আমি এমটাকে জোড় সংখ্যা ধরি তাহলে এখানে যাই আসুক না কেন, এটুকুর রেজাল্ট আমার জোড় আসুক বা বিজোড় আসুক কোনো কিছুর ফারাক পড়ে না, আমার রেজাল্টটা জোড়ই আসবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অপশন এটা কারেক্ট অ্যান্সার, এমটা জোড় সংখ্যা হবে। ঠিক আছে, এমটা জোড় সংখ্যা হবে। এখানে বলেছে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা হলে এটা জোড় সংখ্যা হবে। তার মানে এমটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা টোটালি আমার জোড় সংখ্যা হচ্ছে। এবার দেখো এখানে আমরা একটু চেক করে দেখি, এম এর মানটা জোড় হলে পরে এখানে যা কিছু হোক আমার জোড় সংখ্যাই আসবে, তাই তো। এখানে দেখো দেখো এখানে পির মানের পরে যদি এটা বিজোড় সংখ্যা হয়ে যায়, তাই তো, পির মান যাই হোক না কেন, এর রেজাল্ট যাই আসুক না কেন, বা এই টোটালটার রেজাল্ট যাই আসুক না কেন, যদি এমটা বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমার টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাই তো। সরি, মানে এইটুকু যদি আমার বিজোড় আসে এর রেজাল্টেন্টটা, আর এটাও যদি আমার বিজোড় হয় তাহলে আমার নিশ্চয়ই রেজাল্টটাও বিজোড় আসবে। শুধুমাত্র একটা জিনিসই চেক করে দেখবে যে এখানে এম এর মান যদি জোড় হয় তাহলে জোড় সংখ্যার সঙ্গে যা কিছু তাই গুণ করা হোক না কেন আমার রেজাল্টটা হলে জোড়ই চলে আসে। তার মানে এক কথা এখান থেকে দেখেই আমরা উত্তরটা বলতে পারবো যে এম। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখি, চলো। বলছে যে যদি এন একটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম। এনটা হচ্ছে একটি নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তাই তো, মানে শূন্যর থেকে কম। তাহলে বলছে যে এগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। দেখো এন হচ্ছে একটি নেগেটিভ সংখ্যা, তাই তো, ধরলাম আমি নেগেটিভ সংখ্যাটা হচ্ছে আমার -1, তাহলে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, শূন্য। নেগেটিভ মানে কি শূন্যর থেকে কম হয়, তার মানে এটা আমার অ্যান্সার অবভিয়াসলি হতে পারে না। তারপর কি বলছে যে -n, দেখো -n, মাইনাস ইন্টু মাইনাস, এনটা যেহেতু নেগেটিভ সংখ্যা মানে এন এর মান আমি 1 ধরে নিয়েছি, তার মানে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, রেজাল্টটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তারপর কি বলছে 2 ইন্টু এন, 2 ইন্টু এন, এন এর মান যদি মাইনাস আমি 1 যাই ধরি না কেন এর রেজাল্টটা কি আসবে, মাইনাসে আসবে। এন এর মান যদি 1 ধরি তাহলে অ্যান্সারটা কি, এই রেজাল্টটুকু কত চলে আসবে, -2, তাই তো। যদি এন এর মান -2 ধরে থাকি তাহলে এর রেজাল্টেন্টটা কত দাঁড়িয়ে যাবে, -4 দাঁড়িয়ে যাবে। এবার দেখো তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। এবার এটা দেখো, এটা কি আছে, এন স্কোয়ার আছে, তাই তো। দেখো বিজোড় মানে নেগেটিভের স্কোয়ার করলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, কারণ আমরা জানি নেগেটিভ নেগেটিভ যোগ করলে কি হয়ে যায়, সরি যোগ বলছি, গুণ করলে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আমরা যদি এন এর মান -1 ধরি তাহলে -1 ইন্টু -1 এটা কত হয়ে যায়, +1 হয়ে যায়। তার মানে এই একটা অপশানই আমার কি আসছে, নেগেটিভে আসছে। ঠিক আছে, তার মানে আমার রেজাল্ট কত হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল সি, 2n। চলো তার পরের কোশ্চেনটা দেখা যাক। এখানে কি বলছে, যদি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 8 হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে। ঠিক আছে, দেখো এই ধরনের কনসেপচুয়াল জিনিসগুলো না খুব মনোযোগ দিয়ে আমাদের করা উচিত। দেখো এই কন্ডিশন একটা দেয়া রয়েছে যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 8 হলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে। প্রথম কন্ডিশনটা দেখো, প্রথম কন্ডিশনটা বলছে যে এক্স এবং ওয়াই উভয়ই হচ্ছে ধনাত্মক, এক্সও ধনাত্মক ওয়াইও ধনাত্মক। তাহলে দেখো যে এখানে মানটা কত রয়েছে, 8 রয়েছে। ধরো সাপোজ আমি ধরলাম যে এক্স এর ভ্যালুটা ধরলাম 10, ওয়াই এর ভ্যালুটা ধরলাম 2, তাহলে আমার 8 হচ্ছে, তাই তো, 8 হচ্ছে। বাট এটা না করে আমরা এরকমও তো করতে পারি যে এক্স এর ভ্যালুটা ধরলাম ধরো 4 ধরলাম, আর ওয়াই এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা আমরা 4 ধরলাম, আর ওয়াই এর ভ্যালুটা আমরা কত ধরলাম, -4 ধরলাম, -4 ধরলাম। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে 4 + 4 = 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি না যে এক্স এবং ওয়াই উভয় ধনাত্মক হবে, কেউ না কেউ ঋণাত্মক হতে পারে। আবার দেখো এরকমও তো বলা যেতে পারে যে এক্স এর ভ্যালুটা আমি ধরলাম -2,
-2 আর ওয়াই এর ভ্যালুটা আমি ধরলাম যে -10, এক্স এর ভ্যালুটা আমরা ধরলাম -2, ওয়াই এর ভ্যালুটা ধরলাম হচ্ছে -10, তার মানে এটা কত হয়ে যাচ্ছে -2, আর এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাচ্ছে +10 ইজিক্যাল টু, তাহলেই আমার রেজাল্ট 8 দাঁড়াচ্ছে। তার মানে এখান থেকে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে এক্স এবং ওয়াই উভয়ই ধনাত্মক হবে, তার মানে এটা আমাদের অ্যান্সার তো কখনোই হতে পারে না। ঠিক আছে, এই কন্ডিশনটা আমার ফলো করছে না। দ্বিতীয়টা কি বলছে, যদি এক্স ধনাত্মক হয় ওয়াই অবশ্যই ঋণাত্মক হবে। দেখো এক্স যদি ধনাত্মক হয় ওয়াই অবশ্যই কি হবে, ঋণাত্মক হবে, তাই তো। দেখো এক্স ধনাত্মক হলে ওয়াই এর মান কি সবসময় ঋণাত্মক হতেই হবে এরকম কোনো মানে আছে? এইরকম ভাবে আমরা কখনো বলতে পারি না যে এক্স ধনাত্মক হলে ওয়াই এর মান অবশ্যই ঋণাত্মক হতে হবে। কেন বলতে পারি না? দেখো এক্স এর মান আমি ধরলাম এখানে 4, তাই তো, ধনাত্মক বলেছে, ওয়াই এর মান অবশ্যই ঋণাত্মক হতে হবে, তাই তো, ঋণাত্মকের কথা বলছে। তাহলে ওয়াই এর মানটা আমি যদি ধরো এখান থেকে ওয়াই এর মান, এক্স এর মানটা আমি আরো বেশি ধরলাম, এক্স এর মান ধরলাম 12 এক্স এর মানটা ধরলাম, ওয়াই এর মান ধরলাম হচ্ছে আমরা 4, তাহলে 12 - 4 = 8 হচ্ছে, তাই তো। তার মানে এটা আমরা বলতে পারি না যে এক্স ধনাত্মক হলে ওয়াই এর মান অবশ্যই ঋণাত্মক হতে হবে। দুটোই ধনাত্মক যদি হয় তাও আমার 8 আসতে পারে। ফর এক্সাম্পল একটা 12 - 4 মানে এক্স এর ভ্যালু ধরেছি 12, ওয়াই এর ভ্যালু ধরেছি 4, আমার 8 চলে এসছে। বা এরকমও তো করতে পারি যে এক্স এর ভ্যালু ধরলাম হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু ধরলাম 2, এই যে প্রথম যে কন্ডিশনটা ধরেছি, তার মানে দুটোই এখানে পজিটিভ ধরা হয়েছে, দুটোই নেগেটিভ হতে হবে এরকম কোনো মানে নেই। তার মানে এই কন্ডিশনটাও আমার ফলো করছে না। তৃতীয় কন্ডিশনটা দেখো কি বলছে, যদি এক্স ঋণাত্মক হয় তবে ওয়াই অবশ্যই ধনাত্মক হতে হবে। দেখো এটা একটু দেখি, যে এক্স মাইনাস ওয়াই = 8 ছিল, তাই তো। এখানে আমাকে বলছে যদি এক্স ঋণাত্মক হয় তবে ওয়াই অবশ্যই ধনাত্মক হতে হবে, ওয়াই অবশ্যই ধনাত্মক হতে হবে। ধরো এক্স এর মান আমি ধরলাম যে -1 বা -2 মানে ঋণাত্মক মান ধরছি, তাহলে ওয়াই এর মান এখানে 8 যদি আমরা করতে হয়, এক্স এর মান ঋণাত্মক বলেছে, এখানে ধরো যদি আমার 8 ভ্যালু আনতে হয়, তাহলে ওয়াই এর মান অবশ্যই আমার ধনাত্মক হতে হবে। ওয়াই এর মান আমরা একটু ধনাত্মক করে দেখি, ওয়াই এর মানটা যদি আমরা ধনাত্মক ধরি তাহলে ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে, এখানে কি বলছে ওয়াই ধনাত্মক হবে, তাই তো, ওয়াই অবশ্যই ধনাত্মক হবে যদি এক্স এর মান, দেখো এটা একটু আমরা অন্যভাবে বলি। অন্যভাবে মানে কি, যে এক্স এর মান আমি সাপোজ ধরলাম -1 ধরলাম, ঋণাত্মক মান ধরলাম, এই ওয়াইটাকে আমরা এই সাইডে নিয়ে চলে আসলাম, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস ছিল, এর পাশে আসলে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই তো, প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমার দুপাশে যখন ইকুয়াল করতে হবে, তাহলে আমার কি করতে হবে, ওয়াই এর মান আমার কি করতে হবে এখানে, দেখো এই কোশ্চেনটায় না কিছু প্রবলেম আছে। প্রবলেম কোথায় আছে দেখো, যখন এক্স এর মানটা আমি ঋণাত্মক ধরবো, এক্স এর মানটা আমি ধরো 1 ধরলাম, এক্স এর মানটা যদি আমি 1 ধরি, তাহলে এখানে ওয়াই এর মানটা আমি যদি পজিটিভ ধরি, তাহলে দেখো এই মানটা ধরো আমি পজিটিভ ধরলাম, পজিটিভ 2 ধরলাম, বা ইকুয়াল করার জন্য আমরা কোনোভাবেই ইকুয়াল করতে পারবো না, ওয়াই এর মান যাই বসাই না কেন এটা কিন্তু আমরা কখনোই ইকুয়াল করতে পারবো না। ঠিক আছে, 8 এর সঙ্গে ইকুয়াল করতে পারবো না, কেন ইকুয়াল করতে পারবো না, কারণ এই সাইডটা এটাও মাইনাস আছে, এটার ভ্যালুটা যদি আমি পজিটিভ ধরি তাহলে এটা আগে মাইনাস রয়েছে, তার মানে এটা আমার নিচের দিকেই আসতে থাকবে। এখানে আই হোপ এই জায়গাটা হয়তো ভুল আছে, ঠিক আছে, এটা ধনাত্মক হবে না, এটা অপশনটা এরকম হওয়া উচিত বা এই কন্ডিশনটা এরকম হওয়া উচিত, যদি এক্স ঋণাত্মক হয় তবে ওয়াই অবশ্যই ঋণাত্মক হবে। ঠিক আছে, আমি দেখো সেটা তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি।
ধরো এক্স এর মানটা আমি ধরলাম সাপোজ -3, তাই তো? এই তো ছিল যে x - y = 8, এক্স এর মানটা আমি ধরলাম হচ্ছে -3, তাহলে ওয়াই এর মানটা আমার কি করতে হবে? অবশ্যই আমার নেগেটিভই ধরতে হবে। কেন নেগেটিভ ধরতে হবে? কারণ এই সাইডে আমার 8 রয়েছে, অলরেডি আমরা এক্স এর মান -3 ধরে নিয়েছি, তার মানে ওয়াই এর মান -3 ধরতে হবে, তাহলে এইখানে আমার পজিটিভ আসবে। ঠিক আছে? কেন এরকম আসছে দেখো, ওয়াই এর মান দেখা গেল আমি এখানে ধরলাম হচ্ছে -11 ধরলাম, -11 ধরলাম, তাহলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তবেই না দু সাইড ইকুয়াল হবে। এটা একটু এইভাবে লিখি যে এক্স এর মান আমি ধরলাম হচ্ছে মাইনাস সামথিং রয়েছে, তাই তো? এক্স এর মান আমি মাইনাস ধরলাম, ওয়াই এর মানটা আমার মাইনাস ধরলাম, তাহলে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আমি মাইনাসই রাখলাম, প্রথম কথা মাইনাসই রাখলাম, এখানে এক্স এর মান আমি ধরো 2 ধরে নিয়েছি, -2 ধরে নিয়েছি, ইজিক্যাল টু আমার 8 আছে, তার মানে এখানে -y ইজিক্যাল টু আমার কত হয়ে যাচ্ছে? 8 + 2, তাই তো? 8 + 2, তার মানে এখানে -y ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? 10, তার মানে এখানে 10 বানাতে হলে বা দুপাশে ব্যালেন্স করতে হলে y এর মান আমার অবশ্যই মাইনাস ধরতে হবে, কারণ আগে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে গুণ করলেই আমার রেজাল্টেন্টটা আমার পজিটিভে আসবে। তার মানে এইখানে না এটা একটু ভুল আছে, এটা ধনাত্মক হবে না, এটা ঋণাত্মক হবে। ঠিক আছে? এই অপশনটাতেই ভুল আছে। ঠিক আছে? যেহেতু এইখানে নান অফ দিস অপশানে নেই, হয়তো এখানে ভুল, অথবা অপশন ই লিখে রাখো নান অফ দিস, নান অফ দিস। ঠিক আছে? নান অফ দিস, এই দুটো কন্ডিশন হতে পারে, এখানে হয়তো ঋণাত্মক লিখতে গিয়ে ধনাত্মক হয়ে গেছে, অথবা একটা অপশন এখানে এক্সট্রা তোমাদের জুড়ে দিতে হবে। ঠিক আছে? তার মানে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাট এখানে কোশ্চেনটা মিস্টেক আছে। তারপর নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা বলছে যদি এক্স এবং ওয়াই ঋণাত্মক হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? এক্স ও ঋণাত্মক, ওয়াই ও ঋণাত্মক। ঠিক আছে? তাহলে বলছে প্রথম কন্ডিশনটা দেখো, দুটোই আমি ঋণাত্মক বলছে, দুটোই আমি -1 ধরে নিচ্ছি। ঠিক আছে? -1, এক্স এর মানও -1 ধরেছি, ওয়াই এর মানও -1 ধরেছি। তাহলে দেখো দুটোই যখন আমার নেগেটিভ হচ্ছে, তাহলে এদের যোগফলটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে -1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তার মানে রেজাল্টেন্টটা কত? আমার এখানে -2 হওয়া উচিত। -2 মানে কি? ঋণাত্মক, এখানে কি লেখা রয়েছে? ধনাত্মক, তার মানে এই কন্ডিশনটা আমার হোল্ড করছে না। সেকেন্ডটা দেখো যে দুটোই নেগেটিভ, দুটোই যখন এক্স ওয়াই দুটোই নেগেটিভ হবে তখন কি হয়ে যাবে? তখন ধনাত্মক হবে, কারণ মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? -x ইন্টু -y, তখন কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এক্স ওয়াই কি হয়ে যাবে? তখন পজিটিভ হয়ে যাবে। এক্সও যখন ঋণাত্মক, ওয়াইও যখন ঋণাত্মক, তখন তাদের গুণফল কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। এই কন্ডিশনটা হোল্ড করছে। সেকেন্ডটা দেখো, লাস্টটা দেখো কি বলছে, যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি হবে? ধনাত্মক হবে। দেখো এটা আমরা কখনো বলতে পারবো না। কেন বলতে পারবো না? ধরো এক্স এর মানটা আমি ধরলাম যে দুটোই তো মাইনাস, ধরো এক্স এর মানটা আমি ধরলাম হচ্ছে -3, আর ওয়াই এর মানটা ধরলাম -1, তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। ধনাত্মক আসছে? ধনাত্মক আসছে না, আমার রেজাল্টেন্টটা কিন্তু ঋণাত্মকই আসছে। তার মানে এটাও ভুল। আমার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে তাহলে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 নম্বর কন্ডিশনটা কোনটা রয়েছে, যে কেবলমাত্র 1 নম্বর কন্ডিশনটা হোল্ড করছে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ, সরি সরি, এখানে এ বলছি, মানে 2 নম্বর কন্ডিশনটা আমাদের ঠিক হয়েছে, 1 নম্বরটাও ভুল, 3 নম্বরটাও ভুল। তাহলে অপশন 2 কোনটা দেওয়া রয়েছে? এইটা, যে কেবলমাত্র 2 নম্বর কন্ডিশনটা ঠিক, মানে হচ্ছে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি বলছে? বলছে যে যদি n = 1 + x হয়, n যদি 1 + x হয়, n = 1 + x, যেখানে x পর পর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, xটা কি? পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? n, এই nটা কি হয়ে যাবে? বিজোড় হবে, জোড় হবে, মৌলিক হবে, না পূর্ণবর্গ হবে? দেখো এটা একটু চেক করে দেখার দরকার। x কি বলছে? x হচ্ছে পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। ঠিক আছে?
চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে পরপর চারটি সংখ্যা নিয়ে নি, 1 2 3 4। তাহলে এদের গুণফল কি হচ্ছে দেখো, 2 6 24, 24 হচ্ছে। বা এটা বাদ দিয়ে তুমি আরেকটু দেখো যে 2 3 4 5 এটা নিলাম, তাহলে কি হচ্ছে দেখো 6 আর এদিকে 20, তার মানে 6 আর 20 গুণ করলে কত হবে 120, তাই তো। দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যে কোনো সংখ্যাকে যখন আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে আমার রেজাল্টটা অবশ্যই জোড় আসবে, অবশ্যই জোড় আসবে যে কোনো সংখ্যার সঙ্গে। এই যে যে পরপর চারটে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, পরপর চারটে সংখ্যা যখনই নেবে না, সেখানে একটা জোড় সংখ্যা তো অবশ্যই আসবে। এই যে 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, এখানে 2 4 জোড় সংখ্যা, তার মানে পরপর যেহেতু চারটে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে তার মধ্যে একটা জোড় সংখ্যা অবশ্যই আসবে। আর জোড় সংখ্যা দিয়ে যার সঙ্গেই গুণ করা হোক না কেন, সেটা কি হয়ে যাবে, সেটা অবশ্যই আমার জোড় সংখ্যাই হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে এই এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে আমাদের জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার সঙ্গে যখন এক যোগ করব, তখন সেটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এন এর ভ্যালুটা তখন আমার কি হয়ে যাচ্ছে, এন এর ভ্যালুটা আমার কি হয়ে যাচ্ছে, বিজোড় হয়ে যাচ্ছে, বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে, বিজোড়। আর একবার বলছি দেখো, পরপর চারটে ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল অলওয়েজ জোড় সংখ্যা হবে। কেন অলওয়েজ জোড় সংখ্যা হবে? কারণ চারটে পরপর সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা তো জোড় অবশ্যই চলে আসবে। তাহলে জোড় সংখ্যাকে আর বাকি যা সংখ্যা দিয়ে গুণ করি না কেন, সেটা জোড়ই আসবে। তাহলে এক্স আমার একটা জোড় ভ্যালু, তাই তো। জোড়ের সঙ্গে যখন এক যোগ করা হয়, তখন সেটা বিজোড় হয়ে যায়। তার মানে এনটা আমার হচ্ছে বিজোড় সংখ্যা। প্রথম কন্ডিশন কি বলছে, এন হচ্ছে বিজোড় সংখ্যা, এটা সঠিক। তারপর কি বলছে যে এন হলো একটি মৌলিক সংখ্যা। দেখো মৌলিক কি যৌগিক সেটা কি আমরা এক্স্যাক্টলি বলতে পারবো? এখানে এক যোগ করলে পরে এখানে কত হয়ে যাচ্ছে, তোমার এক যোগ করলে আমার 25 হয়ে যাচ্ছে যদি এই ক্ষেত্রে। তাহলে 25 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 25 কে তো 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 25 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখানে 121 হয়ে যাবে। 121কে 121 দিয়ে, 1 দিয়ে এবং 11 দিয়ে ভাগ করা যায়। তার মানে কোনোটাই আমার মৌলিক সংখ্যা কখনো হতে পারে না, তাই তো। এটা কখনো মৌলিক সংখ্যা তো আমার কখনোই হবে না। কিন্তু দেখো যে এন আমার পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই হবে, পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই হবে। এখানে 24 এসেছিল, 1 থেকে 4 পর্যন্ত যখন সংখ্যা নিয়েছিলাম, 2 3 4 যখন সংখ্যা নিয়েছিলাম, তখন টোটাল আমার রেজাল্টটা কত আসছিল, এক্স এর ভ্যালু 24 আসছিল। 24 এর সঙ্গে 1 যোগ করলে কি হয়, 25 হয়ে যায়। তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি 2 থেকে 5 পর্যন্ত ধরি, তাহলে এই ক্ষেত্রে আমার এক্স এর টোটাল ভ্যালুটা কত চলে আসছিল, 120। তার সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যায়, 121। 121ও পূর্ণবর্গ সংখ্যা, 11 স্কয়ার। দেখো আর একটু চেক করে দেখি, 3 4 5 আর 6 নিয়ে নিলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5 6 30 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে কত, 12 হয়ে যাচ্ছে। তাহলে 30 আর 12 গুণ করলে কত হয়, 360 হয়ে যায়, 360 হয়। 360 হচ্ছে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি এক যোগ করি, তাহলে আমার রেজাল্টটা কত, 361 হয়ে যাচ্ছে। তাহলে 361 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই তো, পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এন একটি পূর্ণবর্গ সংখ্যাও হবে, তাই তো। তার মানে এই দুটো কন্ডিশন আমার হোল্ড করছে। তার মানে অপশন দেখো কোনটা আছে, অপশন দেখো, অপশন সি, কেবলমাত্র 1 এবং 3 এই দুটো কন্ডিশন হোল্ড করছে অপশন। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি। পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, যদি x ইজ ইকাল টু 2/5y প্লাস 3 হয়, তাহলে x এর মান 1 থেকে 2 বৃদ্ধি করলে y এর কি পরিবর্তন হবে। দেখো এখানে কি রয়েছে, যে x ইজ ইকাল টু রয়েছে 2/5y প্লাস 3, এই মানটা রয়েছে। এখানে আমাকে বলছে যে x এর মান 1 থেকে 2 বৃদ্ধি করলে ঘটনাটা কি ঘটবে। দেখো এক্স এর মানটা আমি বৃদ্ধি করছি, 1 থেকে 2 বৃদ্ধি করলে। দেখো এক্স এর মান আমি ধরলাম যে মনে মনে যদি 1 ধরি, তাহলে দেখো এক্স এর তো নির্দিষ্ট কোনো একটা মান রয়েছে, তাই তো, নির্দিষ্ট কোনো একটা মান আছে। সেই মানটা কি বলছে, 1 থেকে 2 পর্যন্ত বৃদ্ধি করব, তাই তো, 1 থেকে 2 পর্যন্ত বৃদ্ধি করব। তার মানে এক্স এর মানটাকে যদি আমরা 1 ধরি, তাহলে সেটা
2/5y+3, তাই তো? এর থেকে সমান হবে, এর সমান হবে, একের সমান হতে পারে, অথবা কি হতে পারে, একের থেকে কম হতে পারে। তাহলে আমরা এটাকে এই রকম ভাবে লিখতে পারি কি, এটাকে আমরা তখন লিখতে পারি কি, এরকম লিখতে পারি যে এই ভ্যালুটা এক্স 1-এর থেকে সমান অথবা কিছুটা বড়। আবার কি বলেছে, 1 থেকে 2 বৃদ্ধি করব। এবার যদি বৃদ্ধি করি তাহলে এই এক্স এর ভ্যালুটা এর থেকে তোমার 2/5y+3, এই ভ্যালুটার থেকে, এখানে সরি 2 এক্স এর মানটা এর সমান হতে পারে বা এর থেকে বেশি হতে পারে, এই কন্ডিশন দুটোই তো হতে পারে। তাহলে এবার আমরা এটাকে সলভ করি। কিভাবে সলভ করব দেখো, সলভ করতে গেলে পরে আমরা এখানে ডাইরেক্টলি একবারে লিখে নেব যে, এখানে লিখলাম হচ্ছে 2 লিখলাম, মানে এক্স এর ভ্যালুটা, তার মানে এই ভ্যালুটা এক্স এর রেঞ্জের মধ্যে থাকবে, তাই তো? এক্স এর মান 1 আর 2 এর মিডিলে বসবাস করতে পারে, 1 এর থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, 2 এর থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে। এবার দেখো ক্যালকুলেট করে দেখো, এই ধরনের ক্যালকুলেট যখন করতে হয় না, দু সাইডেই যখন আমরা করি, তাহলে এই তিনটাকে এই সমান সমানের এই সাইডে নিয়ে চলে আসলে কি হবে, 1 - 3 এটা থাকলো, 2/5y এটা থাকলো, এই তিনটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে কি হয়ে যাবে, 2 - 3। এবার দেখো এই ভ্যালুটা তাহলে কত হয়ে যাচ্ছে, -2, 2/5y -1 হয়ে যাচ্ছে। এবার দেখো আমার y এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কত রয়েছে, 2/5 রয়েছে ভেতরে, তাই তো? তাহলে দেখো আমরা তিনটে জায়গাতেই 5/2, 5/2, 5/2 এটা দিয়ে গুণ করতে পারি। এখানেও আমরা গুণ করে দিলাম 5/2, এখানে গুণ করে দিলাম 5/2, এখানে গুণ করে দিলাম 5/2। তাহলে এইটা কেটে যাচ্ছে আর এইটা কেটে যাচ্ছে, তার মানে আমার ভ্যালুটা কত থেকে যাচ্ছে, -5y, এখানে কত হয়ে যাচ্ছে, -5/2, এটা আমরা পেলাম, তাই তো? তার মানে এখানে কি বলছে, এখানে কি বলছে, এখানে বলছে যে y এর মান -5 থেকে -5/2 বৃদ্ধি ঘটবে, তার মানে অপশন নাম্বার এ। দেখো এই কোশ্চেনটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি আরেকবার বলছি, তোমরা আরেকবার একটু দেখো, তাহলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সটাকে কি করছি, 1 থেকে 2 বৃদ্ধি করছি, তাই তো? আমার দেওয়া আছে কি এখানে, এক্স ইজ ইকাল টু 2/5y+3 এটা দেওয়া আছে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান আমরা ধরলাম হচ্ছে 1, তাহলে এটাকে লিখতে পারি এরকম 2/5y+3, মানে 1 এর থেকে এই মানটা হয় বেশি হবে অথবা সমান হবে। আবার এই সাইডে কি করলাম, এক্স এর ভ্যালুটা 2 ধরলাম, 2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে এই ভ্যালুটা 2 এর থেকে হয় ছোট হবে বা সমান হবে। এবার কি করছি, এখানে যে +3 আছে, তাহলে এই সাইডে চলে আসলে সেটা বিয়োগ হয়ে যাবে, 1 এর থেকে বিয়োগ হয়ে যাবে এই সাইডে চলে আসলে, তাহলে ভ্যালুটা কত দাঁড়িয়ে যাবে, 1 এর থেকে -3 বিয়োগ করলে -2 থাকে। আবার এই 3টা যদি এই পাশে আসতো তাহলে কি হতো, আবারও বিয়োগ হয়ে যেত, এখানে 2/5 লিখে রাখি। তাহলে 2 এর থেকে যখন -3 বিয়োগ করতাম তাহলে আমার কত হয়ে যেত, 1 দাঁড়াতো। এবার আমরা কি, এখানে y ছিল, এবার আমরা কি করেছি, এই যে 2/5টা এই সাইডে নিয়ে চলে আসলে কি হবে, এই সাইডে নিয়ে চলে আসলে 5/2 হয়ে যাবে, বা এই সাইডে নিয়ে চলে গেলে কি হবে, 5/2 হয়ে যাবে, তাই তো? অথবা কি করতে পারি, প্রত্যেকটাতে 5/2 দিয়ে গুণ করতে পারি। আমার 5/2 দিয়ে গুণ করার দরকার নেই, এটাকে
যখন আমরা এই সাইডে নিয়ে চলে আসবো তখন এটা উল্টে যাবে, তাহলে কত -2 ছিল ইন্টু এটা 5/2 হবে, ওয়াই -1 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 5/2 হয়ে যাচ্ছে। দেখো এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে আমার ভ্যালুটা কত হচ্ছে -5, ওয়াই এটা কত হচ্ছে -5/2। এটা আমার রেজাল্টটা দাঁড়িয়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালুটা। এই ভ্যালুটা কোথায় আছে? অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেনটা বলছে যদি এক্স একটি মূলদ সংখ্যা হয় এবং ওয়াই একটি অমূলদ সংখ্যা হয়, তাহলে চারটা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা হবে? দেখো মূলদ সংখ্যা, আমি আগের দিন মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বলেছিলাম। মূলদ সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই তো? ধরো এক্স এর ভ্যালুটা আমি 1 ধরে নিলাম, 1 একটি মূলদ সংখ্যা, 1/1 1 কে লেখা যায়। ওয়াই এর ভ্যালুটা আমরা ধরে নিলাম √2, একটি অমূলদ সংখ্যা এটা। এবার দেখো আমরা কোশ্চেনটাকে ডিল করা শুরু করি। অপশন এতে কি বলছে? অপশন এতে বলছে যে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই উভয় কি হবে? মূলদ সংখ্যা হবে। চলো দেখি একটু মূলদ সংখ্যা হয় কিনা। দেখো 1 প্লাস √2 এটা কি হবে? ধরো √2 মান আমি কি বলেছিলাম যে 1 পয়েন্ট কিছু সংখ্যা সামথিং সামথিং চলতেই থাকবে, তাই তো? তার সঙ্গে 1 যোগ করে দিলাম, তার মানে 2 পয়েন্ট সামথিং সামথিং চলতেই থাকবে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এক্স ওয়াই তো চেক করা লাগলোই না, কারণ অনের সঙ্গে √2 গুণ করলে কি হবে? √2ই হবে, তার মানে এই অপশনটা একদমই সঠিক নয়। এবার দেখো সেকেন্ড অপশনটা দেখো, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই উভয়ই অমূলদ। দেখো এই ক্ষেত্রে তো অমূলদ এসেছিল বলে আমরা কেটে দিয়েছি, এই কন্ডিশনটা দেখো। আমরা এই ক্ষেত্রে এবার একটা কাজ করি, এক্স এর পরিবর্তে আমরা মান, এক্স এর মান অনের পরিবর্তে আমরা 0 ধরে নিই। 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0কে 0/1 দ্বারা লেখা যায়, তাই তো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই কি এবং এক্স ওয়াই উভয়ই অমূলদ। দেখো তাহলে একটু দেখি, তাহলে এক্স এর মান আমরা ধরে নিয়েছি 0, 0 প্লাস √2 এটা কি সংখ্যা? এটা অবশ্যই একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর এক্স ওয়াই মানে কি 0 ইন্টু √2 কত হয়? 0 হয়। 0 একটি কি মূলদ সংখ্যা, তার মানে এই কন্ডিশনটাও আমার ফুলফিল হচ্ছে না। তারপরের অপশনটা দেখো কি বলছে, বলছে যে এক্স ওয়াই অবশ্যই অমূলদ, কিন্তু এক্স প্লাস ওয়াই হয় মূলদ অথবা অমূলদ। দেখো এই ক্ষেত্রে যখন আমরা এক্স প্লাস ওয়াই করেছিলাম, এই ক্ষেত্রে অন ধরে আজ √2 ধরে, তাহলে এই ক্ষেত্রে আমার কি এসছিল? এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াইটা, এক্স প্লাস ওয়াইটা 1 প্লাস √2 এখানে কি এসছিল? অমূলদ এসছিল। আর এই ক্ষেত্রে কি এসছিল? তোমার অমূলদ এসছিল, তাই তো? তার মানে এক্স প্লাস ওয়াই কিন্তু মূলদ অথবা অমূলদ হতে পারে না, অবশ্যই অমূলদ। এক্স প্লাস ওয়াই তার মানে কি? অবশ্যই অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হবে। তাহলে এটা আমার হতে পারে না। তারপর দেখো বলেছে যে কিন্তু এক্স ওয়াই হয় মূলদ অথবা অমূলদ। এই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা দেখেছি যে 1 ইন্টু √2 এটা কি অমূলদ সংখ্যা, আর এখানে 0 ধরে নিয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে 0 চলে এসেছিল, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মানে এক্স ওয়াই এর গুণফলটা মূলদও হতে পারে অমূলদও হতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো এই জায়গাটা আর একবার আমি একটু বলছি।
দেখো এখানে কি বলছে যে এক্স একটি মূলদ সংখ্যা, তার মানে এক্স এর মান আমার 0, 1, 2 ইত্যাদি ইত্যাদি যা কিছু তাই হতে পারে। আর কি বলছে ওয়াই একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা √2, √3, পাই এগুলো সব অমূলদ সংখ্যা। আমি এখানে √2 ধরলাম। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর মানটাই আমি শুধুমাত্র বের করে তারপর এই অপশনগুলোকে হ্যান্ডলিং করছি। দেখো আমরা একবার এক্স এর মান 0 ধরলাম, একবার এক্স এর মান আমরা কত ধরলাম 0 ধরলাম, আর ওয়াই এর মান আমরা √2 ধরলাম। তাহলে দেখো এই দুটো কন্ডিশনে কি কি হতে পারে। এক্স এর মান যদি 0 ধরি তাহলে 0 প্লাস √2, 0 প্লাস √2, তার মানে এটা √2 আসছে। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা। আর এই ক্ষেত্রে 0 ইন্টু √2, এটা কি হয়েছে 0 হয়ে যাচ্ছে, 0 একটি মূলদ সংখ্যা। তার মানে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এক্স ওয়াই একটি মূলদ সংখ্যা আর এক্স প্লাস ওয়াই একটি অমূলদ সংখ্যা। এবার এক্স এর ভ্যালুটা আমরা 1 ধরি আর ওয়াই এর ভ্যালুটা সেই √2 রাখি। তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই এর মানটা 1 প্লাস √2, তাই তো। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা ছিল, মানে 2 পয়েন্ট সামথিং সামথিং চলে আসতে থাকলো। তাহলে 2 পয়েন্ট বলছি 1 পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে তার সঙ্গে 1 যোগ করলে পরে এটা সেই অমূলদ সংখ্যাই আসবে, তাই তো। মানে এক্স এর মান আমি 0 ধরি বা 1 ধরি, দুই ক্ষেত্রেই আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমার কত আসছে, অমূলদ সংখ্যাই আসছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে যে 1 ইন্টু √2, এক্স এর ভ্যালুটা এবার 1 ধরেছি আর ওয়াই এর ভ্যালুটা √2 ছিল, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে √2। তাহলে 1 ইন্টু √2 করলে কি হয়, √2 হয়। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা। তার মানে এক্স ওয়াই এর মানটা আমার মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে, অমূলদ হতে পারে। বাট এখানে দুই ক্ষেত্রেই দেখলাম যে এক্স প্লাস ওয়াইটা অমূলদ সংখ্যাই হলো। তাহলে দেখো এক্ষেত্রে অপশনটা দেখো যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই উভয় মূলদ, এটা হতে পারে না। এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই উভয়ই অমূলদ, এটা হতে পারে না। এক্স ওয়াই অবশ্যই অমূলদ, দেখো এক্স ওয়াই অবশ্যই অমূলদ না, মূলদ বা অমূলদ দুটোই হতে পারে, তার মানে এটা হতে পারে না। এখানে কি বলছে লাস্ট নাম্বারটা এক্স প্লাস ওয়াই অবশ্যই অমূলদ, এক্স প্লাস ওয়াই এর মানটা অমূলদই এসছে, কিন্তু এক্স ওয়াই মূলদ অথবা অমূলদ দুটোই হতে পারে। তার মানে আমার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, অপশন ডি। চলো পরের কোশ্চেনটা দেখা যায়। পরের কোশ্চেনটা কি বলেছে, যে কোনো পরপর দুটি পূর্ণবর্গ দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য সমান হবে। কিসের সমান হবে? দেখো এটা সবসময় মনে রাখবে, নোট বলে লিখে নাও যে দুটো পূর্ণবর্গ সংখ্যার বর্গের পার্থক্য তাদের যোগফলের সমান হয়। দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য তাদের যোগফলের সমান হয়, ঠিক আছে। অপশন এ কেন হয় আমি একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি। পরপর দুটি সংখ্যা আমি ধরলাম 2 আর 3, এটা দিয়েও এক্সপ্লেন করছি। 4 আর 5, এটা দিয়েও এক্সপ্লেন করছি। 3 আর 4, এটা দিয়েও এক্সপ্লেন করছি। তাহলে 2 এর বর্গ করলে কত হয়, 4 হয়। 3 এর বর্গ করলে কত হয়, 9 হয়। 3 এর বর্গ করলে 9 হয়। এদের মধ্যে পার্থক্যটা কত, 5। দেখো 2 আর 3 এর যোগফল 5। 4 এর বর্গ করলে কত হয়, 16 হয়। 5 এর বর্গ করলে কত হয়, 25 হয়, তাই তো। আর এদের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে 9। 4 আর 5 এর যোগফল 9 হয়। 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, এদের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 7। 3 আর 4 এর যোগফল 7, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মনে রাখবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 42 এটা কি বলছে, দুটি মূলদ সংখ্যা এ ও বি এর মাঝে নিম্নলিখিত কোন মূলদ সংখ্যা রয়েছে। দেখো ধরো দুটো মূলদ সংখ্যা 5 এবং 6 দুটোই মূলদ সংখ্যা, তাহলে এর মাঝখানে কোনটা থাকে, এদের অ্যাভারেজটাই থাকে, তাই তো। এদের মাঝখানে কোনটা থাকে, 5.5, 5.1, 5.2, 5.3 ইত্যাদি ইত্যাদি এদের মাঝে থাকবে, তাই তো। তাহলে দেখো a/2 মানে 5-এর অর্ধেক, এটা তো অবশ্যই হবে না। b/2 মানে এখানে কত,
5-এর থেকেও ছোট হয়ে যাচ্ছে, এর মিডিলে কখনোই আসতে পারে না। এ বি বাই 2, দেখো গুণফল মানে 6-এর থেকে বড় হয়ে যাচ্ছে, এটা কখনো হতে পারে না। এটাই তার মানে আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে দুটো মূলদ সংখ্যার মাঝে, দুটো মূলদ সংখ্যা এ বি এর মাঝে যে মূলদ সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তাদের অ্যাভারেজটা থাকবে। অ্যাভারেজ কি হয়, দুটো সংখ্যার যোগফল বাই 2 হয়। তার মানে অপশন কি হয়ে যাবে, অপশন ডি এর রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হলো? তারপরের কোশ্চেনটা চলো। পরের কোশ্চেনটা কি আছে দেখো, এখানে বলছে যদি বি এর থেকে বড় হয় তাহলে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ মান হবে। ধরে নাও এ এবং বি উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ আর বি দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি এর মান বির মান 1 2 3 4 কিছু একটা হবে, তাই তো? আমরা তো এক্স্যাক্টলি বলতে পারি না। এখানে প্রথম অপশনটা দেখো যে কোনটি সবচেয়ে বড় হবে। দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি যদি এর মান ধরো 1 ধরি, বির মানও যদি 1 ধরি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই তো? যদি ধরো এর মান 2 ধরলাম বা বির মান 1 ধরলাম, তাহলে 1 হয়ে যাবে। আমি দুটোতেই কত ধরেছি, 1 1 ধরেছি, তাই তো? দুটোতেই 1 1 ধরেছি। তাহলে এই কন্ডিশনটা আসছে। এটার মানটা তাহলে কত আসছে, 1 আসছে। এটার মানটা কত আসছে, 2 আসছে, তাই তো? এবার দেখো মানটা একটু চেঞ্জ করি। আমি এর মানটা ধরলাম, এখানে কি ধরেছিলাম প্রথম ক্ষেত্রে, এ 1 ধরেছিলাম, বি ও 1 ধরেছিলাম। এবার আমরা এর মানটা ধরছি 1, বির মানটা ধরছি 2, বির মানটা 2 ধরছি। তাহলে এই ক্ষেত্রে কত আসছে দেখো, এর মানটা ধরেছি 1, বির মানটা ধরেছি 2, তাহলে এর মানটা কত আসছে, -1 আসছে। এ বি গুণ করলে তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। 1 আর 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তো। এবার দেখো আমরা ধরলাম যে এর মানটা 3, বির মানটা ধরলাম 5, তাই তো? তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, এক্ষেত্রে দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, -2 হচ্ছে, -2 হচ্ছে। এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 3 5 15 হচ্ছে। এক্ষেত্রে কত হচ্ছে দেখো, এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে তোমার 3 আর 5 8 হয়ে যাচ্ছে। তাহলে এইটা তো এই দুটোর থেকে ছোট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, বাট এইটা বড় না এইটা বড় আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা বড়। ঠিক আছে, তার মানে আমার অপশন কোনটা হয়ে যাবে, অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? তার পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, বলছে যদি 0 এক্স এর থেকে ছোট হয় আর 1 এর থেকে, 0 এক্স এর থেকে ছোট আর 1 এক্স এর থেকে বড়, মানে এক্স এর ভ্যালুটা 0 এবং 1 এর মাঝে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি বলছে যে এক্স এর মানটা 0 থেকে বড় হবে এবং 1 এর থেকে ছোট হবে। ধরো আমরা অ্যাজুম করে নিলাম এক্স এর মানটা হচ্ছে আমার হাফ বা 0.5, তাই তো? আমরা ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে বলছে কোন মানটা বৃহত্তম হবে। তাহলে এক্স এর মান ডাইরেক্টলি যখন এক্স হবে তখন এর মানটা 0.5 হচ্ছে বা হাফ হচ্ছে। যদি এক্স করা হয় তাহলে দেখো এটা আরো ছোট হয়ে যাবে, তাই তো? মানে এটা হয়ে যাবে 1/4 হয়ে যাবে যদি হাফের স্কোয়ার করা হয়। বা যদি পয়েন্টে আমরা লিখি তাহলে এটা কত হয়ে যাবে, 0.25 হয়ে যাবে, 0.5 এর থেকেও ছোট হয়ে যাবে। যদি 1/x করা হয় মানে হচ্ছে 1/0.5, 1/0.5 আরো ছোট হয়ে গেল, তাই তো? তাহলে এটা পয়েন্টটা তুললে পরে উপরে কত চলে যাবে, এই পয়েন্টটা তুললে নিচে 10 আসছে, মানে উপরে একবারে 10 চলে আসবে, তাই তো? তাহলে এটা 2 হয়ে যাবে। Sorry, এই এই দুটোর থেকে একটু বড় হলো। যদি এর এক্স স্কোয়ার করা হয় তাহলে 0.5 এর স্কোয়ার করলে পরে 1/0.5 এর স্কোয়ার করলে পরে 2.5 আসছে, 2.5 এই দশমিকটা তুললে উপরে কত হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। তাহলে এর রেজাল্টটা তখন কত চলে আসবে, 4 চলে আসবে। তার মানে সব থেকে বড় ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1/x² হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা দেখো
যদি পি একের থেকে ছোট ভগ্নাংশ হয়, পি একের থেকে ছোট ভগ্নাংশ, একের থেকে ছোট কত হতে পারে, হাফ হতে পারে, তাই তো? আমি হাফ ধরে নিলাম, ভগ্নাংশ হয়, তাহলে এদের মধ্যে কোনটি সঠিক হবে? দেখো প্রথম অপশনটা দেখো, 1/p একের থেকে ছোট, 1/p, পির মানটা কত, পির মানটা হচ্ছে হাফ, আমি ধরে নিয়েছি, তার মানে হাফ, তাই তো? এই দুইটা উপরে চলে যায়, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। 1/p ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে, 1/p ইজ ইকাল টু হয়ে যাচ্ছে হচ্ছে 2, তাহলে এটা একের থেকে অবভিয়াসলি ছোট নয়, একের থেকে বড়, তার মানে এটা আমার অপশন হতে পারে না। সেকেন্ডটা দেখো, 1/p, 1/p মানে আমার কত দাঁড়িয়েছে, 2, 2 একটি ধনাত্মক ভগ্নাংশ, 2 একটি, এখানে সরি এখানে বলছে যে 1/p, 1/p এর মান কি দাঁড়িয়েছে, 2 দাঁড়িয়েছে, এখানে বলছে 2 একটি ধনাত্মক ভগ্নাংশ, এটা ধনাত্মক ভগ্নাংশ আছে না পূর্ণ সংখ্যা দাঁড়িয়ে গেছে, এটা একটি পূর্ণ সংখ্যা দাঁড়িয়ে গেছে, তার মানে এটিও আমার অপশন হতে পারে না। তারপর কি বলছে যে পি স্কোয়ার হলো পির থেকে ছোট, দেখো আমি পির মানটা কত ধরেছি, পির মানটা আমার ধরা হয়েছে হাফ, তার মানে এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, তো 1/4 অবভিয়াসলি হাফের থেকে ছোট, 1/4 অবভিয়াসলি আমার হাফের থেকে ছোট, এখানে বলছে পি স্কোয়ার হলো পির থেকে ছোট, যদি পির মান আমরা হাফ ধরি তাহলে পি স্কোয়ারের মান কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, তাহলে 1/4 তোমার হাফের থেকে ছোট, তার মানে এটা আমার অপশন হতে পারে। ডিটটা দেখো কি বলছে, ডিটটা বলছে 2/p, 2/p, পির মানটা কত ছিল, হাফ ছিল, মাইনাস পি, এটাই তো বলছে, তাহলে পির মানটা কত ছিল, হাফ ছিল, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 2/p মানে কি কত, নিচে 1 আর উপরে কত চলে আসলো, 2 চলে আসলো, হাফ ছিল উপরে চলে আসলো, মাইনাস পির মানটা কত, পির মানটা আমরা ধরেছি হচ্ছে হাফ, তার মানে এখানে কত আসছে, এখানে আসছে যে 4 মাইনাস হাফ, তার মানে আমরা কত দাঁড়াচ্ছে, 3 হাফ, এটা দাঁড়াচ্ছে, তার মানে এটি একটি ধনাত্মক সংখ্যা, তাই তো? ধনাত্মক সংখ্যা, তাহলে এটাও আমার হতে পারে। দেখো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সেটা বলেনি, আমার ধনাত্মক সংখ্যা দাঁড়িয়ে গেছে, তার মানে সিউ হতে পারে, ডিউ হতে পারে, তার মানে আমার অপশন কোনটা হয়ে যাবে, ই, ডি ও সি উভয় সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, তারপরে কোশ্চেনটা বলেছে যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা কত হবে? দেখো এখানে অপশন দেওয়া রয়েছে 3/4 থেকে ছোট, 0 এক্স এর অন্তত একটি মানের জন্য, সর্বদা ঋণাত্মক, 3/4 থেকে বৃহত্তর অথবা সমান। দেখো এখানে 3/4 আমার একটা টার্মোলজি রয়েছে, তাই তো? 3/4, তাহলে এটাকে আমরা এমন কোনোভাবে ম্যানিপুলেশন করতে পারি যে 3/4 এই টার্মটা আমাদের আসে। দেখো এইটাকে আমরা জাস্ট ওয়ানটাকে একটু ভেঙে লিখব, ওয়ানটাকে কি করে ভেঙে লিখতে পারি, দেখো যে ওয়ানটাকে লিখতে পারি 1/4 প্লাস 1/3, সরি 3/4, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা জাস্ট এইভাবে ভেঙে লিখব যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 করলাম, 1কে 1/4 করলাম, প্লাস 1/3 করলাম, 1/3 বলছি, 3/4 করলাম, ঠিক আছে? এবার দেখো এটুকুকে আমরা আলাদা রেখে দিই, আর এটুকুকে আমরা আলাদা রেখে দেব, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই জায়গাটায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আসছে কি, দেখো আমি একটু ভেঙে বলি, এক্স তার হোল স্কোয়ার করতে পারি, এক্স স্কোয়ারকে, আর এই 1/4কে লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার, প্লাস মিডিলে কি হয় 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, মানে ওয়াই এর ভ্যালুটা কত রয়েছে, হাফ রয়েছে, প্লাস 3/4 যেমন ছিল তেমন রেখে দিলাম, তার মানে দেখো এই মানটা আর এই মানটা সেমই আছে, এই 2 2 কেটে গেলে এক্স থাকে, তার মানে এই টোটাল টুকুকে বা এইটুকুকে এখন আমরা লিখতে পারি যে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4,
4 এটা লেখা যেতে পারে। এবার দেখো এখানে একটা বিষয় লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে যে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার আছে। তাহলে এক্স এর মান আমরা যা কিছু তাই এবার ধরি, ধরো এক্স এর মান আমরা বাস্তব সংখ্যা মানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ধরো এক্স এর মানটা আমরা 1 2 3 4 যা কিছু লিখি না কেন, এই মানটা টোটালটা যদি আমরা এই ভ্যালুটা এক্স এর মান ধরো আমরা 1 ধরলাম, তাহলে এটুকু কত হয়ে যাবে, মাইনাস হাফ হয়ে যাবে। তার স্কোয়ার করলে এটা কি হয়ে যাবে, পজিটিভ রেজাল্ট চলে আসবে। এক্স এর মান যদি 0 ধরি তাহলেও এটা কি চলে আসছে, পজিটিভ ভ্যালু চলে আসছে এই টোটালটার ভ্যালুটা। বা এক্স এর মান যদি আমি পজিটিভ ভ্যালু ধরি তাহলেও এই ভ্যালুটা আমার কি চলে আসছে, সমান চলে আসছে। তাহলে একটা জিনিস এই ভ্যালুটা, এই যে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ারটা, এর মানটা যা কিছু আসুক না কেন, যা কিছু আসুক না কেন, অ্যাকচুয়াল গিয়ে আমার এর ভ্যালুটা হয় 0 আসতে পারে, অথবা কি আসতে পারে, অথবা পজিটিভ কোনো ভ্যালু আসতে পারে। দেখো 0 কখন আসতে পারে, যদি এক্স এর মানটা আমরা মাইনাস হাফ ধরি, তাহলে মাইনাস হাফ কেটে যাবে, তাহলে এটা কত থাকছে, 0 থাকছে। তার মানে এই পোর্শনটুকুর মানটা আমার 0 হতে পারে বা পজিটিভ কোনো সংখ্যা হতে পারে, তাই তো। তার মানে এর সঙ্গে এই পজিটিভের সঙ্গে কিছু একটা যোগ করলে পরে, বা যদি পজিটিভ কিছু আসে তাহলে এর সঙ্গে যোগ করলে পরে এই ভ্যালুটার থেকে একটু মানটা বেড়ে যাবে। আর যদি 0 আসে তাহলে তো শুধু 3/4ই থেকে গেল। তার মানে এইটাকে আমরা টোটালি এখন এইভাবে লিখতে পারি যে এইটা তোমার 3/4 থেকে কিছুটা ছোট অথবা কিছুটা বড়, মানে এই মানটা আমার কি হতে পারে, 0 হতে পারে অথবা পজিটিভ কোনো মান হতে পারে। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা কি হতে পারে, তাহলে 3/4 থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। দেখো এটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এটা তোমাদের আই হোপ কনফিউশন রয়েছে, আমি আরেকবার এটাকে বলছি। হ্যাঁ, দেখো প্রথম থেকে একটু দেখো, এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে। এখানে দেখো 3/4 দুটো জায়গাতে ইউজ করা হয়েছে, তো ওয়ানটাকে দেখো 3/4 ভাঙা যায় কিনা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এই ওয়ানটাকে কি করলাম 1/4 প্লাস 3/4 ভাঙলাম, তাই তো। দেখো তুমি এটা মনে মনে ভাবতেও পারো, নাও পারো, মানে আমার এটাকে সূত্র করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে সূত্র করবার জন্য এটাকে আমরা ভেঙেছি এইভাবে। তাহলে এইটুকুতে আমরা কি সূত্র বসাতে পারি, এইটুকুকে আমরা বসাতে পারি যে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার বসাতে পারি, প্লাস 3/4 এটা বসাতে পারি, তাই তো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই জায়গাটায় এক্স এর মান আমি মনে মনে যাই ধরি না কেন, 0 ধরি, 1 ধরি, 2 ধরি, 3 ধরি, মাইনাস ধরি, প্লাস ধরি, যাই ধরি না কেন, এই মানটা আমার হয় 0 আসতে পারে অথবা পজিটিভ সামথিং আসতে পারে, তাই তো, পজিটিভ কিছু আসতে পারে। তাহলে এই পাশে আমার কি ছিল, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু, এই মানটা আমার 0 আসতে পারে বা পজিটিভ কিছু আসতে পারে। তো এই মানটা যদি এটা আসে, তাহলে এই মানটা যেটা আমি বললাম যে এই টোটালটুকু আমার কি হতে পারে, এই মানটা বা এই মানটা, তখন আমরা বলতে পারি যে এই 3/4 এর থেকে সামথিং কিছু বেশি হতে পারে। এই মানটা 3/4 এর থেকে সামথিং কিছু বেশি হতে পারে অথবা সমান হতে পারে এই ভ্যালুটা, কারণ এর মানটা হয় 0 আসতে পারে বা প্লাস সামথিং আসতে পারে। তার মানে এখান থেকে আমরা অবভিয়াসলি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই মানটা আমার এই 3/4 থেকে কিছুটা বেশি হতে পারে বা এর সমান হতে পারে, তাই তো, এর সমান হতে পারে বা এর থেকে কিছুটা বেশি হতে পারে। তার মানে এটাকে
আমরা এইভাবে লিখতে পারি 3/4। তাহলে আমার অপশন কোনটা রয়ে গেছে? অপশন নাম্বার ডি। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে বলছে যদি n একটি প্রকৃত সংখ্যা হয় যাতে করে 1/2 প্লাস 1/3 প্লাস 1/7 প্লাস 1/n সংখ্যাটি প্রকৃত সংখ্যা হয়, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো, 1/2 প্লাস 1/3 প্লাস 1/7 প্লাস 1/n, এই তিনটে সংখ্যাকে একটু ছোট করে নিই যোগ করে। তাহলে এর লসাগুটা কত হচ্ছে? দেখো, এর লসাগুটা হচ্ছে 21 দুগুণ 42, 42 হচ্ছে। বা তোমরা একদম ডাইরেক্টলি গুণ আকারেই লিখে নাও, 3 গুণ 2 গুণ 7, তাই তো? তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 21 প্লাস এটা কত হয়ে যাচ্ছে? 14 প্লাস 6 প্লাস 1/n, এরকমই আমরা রেখে দিলাম। তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? দেখো, 20 আর 21 হচ্ছে 41, 41, আর এই তিনটেকে গুণ করলে হচ্ছে 42 প্লাস হচ্ছে 1/n, তাই তো? এখানে কি বলছে দেখো, n একটি প্রকৃত সংখ্যা, ঠিক আছে? n একটি প্রকৃত সংখ্যা বা প্রকৃত সংখ্যা আমরা কাকে বলি? ন্যাচারাল নাম্বারকে বলি। ন্যাচারাল নাম্বার কি হয়? 1 2 3 4 এগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, তাই তো? তাহলে এটাকে ন্যাচারাল নাম্বার করতে গেলে আমার কি করতে হবে? এখানে দেখো, এখানে 41 প্লাস প্লাস বলছি 41/42 প্লাস 1/n রয়েছে। তার মানে এই টোটালটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল নাম্বার। এই টোটালটা যখন আমরা ন্যাচারাল নাম্বার করতে যাব, তাহলে দেখো n এর মান যদি আমি 42 ধরে নিই, তাহলে 42 আমার এলসিএম চলে আসবে, আর 41 প্লাস 1 ইজ ইকাল টু 42 হয়ে যাবে। তার মানে n এর মান আমার কত দাঁড়াচ্ছে? n এর মান যদি আমি 42 ধরি, তবেই না আমার এটা একটা, এই টোটালটা আমার একটা ন্যাচারাল নাম্বার আসছে। তাছাড়া বাদবাকি তুমি যাই ধরো না কেন, দেখো আমার এটা কিন্তু ন্যাচারাল নাম্বার আসছে না, তাই তো? ন্যাচারাল নাম্বার আসছে না। দেখো, 42 থেকে যদি আমরা বেশি ধরি, 42 থেকে 42 ধরলে হচ্ছে, 42 থেকে যদি আমরা বেশি ধরি, ধরো এইখানে আমরা সাপোজ ধরলাম যে n এর মান আমরা ধরলাম যে 84 ধরলাম, 84 সাপোজ। তাহলে দেখো এর এলসিএমটা কত? 84 হয়ে যাবে। এর এলসিএমটা যদি 84 হয়ে যায়, তাহলে এখানে কত দুবার যাচ্ছে? তাহলে 42 দুগুণ 21 দুগুণ 41 দুগুণ কত হয়? 82 হয়, প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 83/84, মানে এটা তখন কি হয়ে যাচ্ছে? ভগ্নাংশে চলে আসছে। তার মানে n এর এক্স্যাক্টলি মান আমরা কত ধরতে পারি? 42 ধরতে পারি। এবার 42 কত কত দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখো, 2 দ্বারা 42 কে বিভাজ্য করা যাচ্ছে, তাই তো? তোমার 3 দিয়ে 42 কে ভাগ করা যাচ্ছে, 7 দিয়েও দেখো 42 কে ভাগ করা যাচ্ছে, মানে n-টাকে ভাগ করা যাচ্ছে। বাট n এর মান কি 84 আমরা ধরতে পারি? n এর মান 84 আমরা ধরতে পারি না। তাহলে এই সংখ্যাটা আমাদের ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা আসে না। তার মানে এখানে কোন বিবৃতিটি ভুল রয়েছে? তার মানে n এর মান তোমার 84 এর থেকে বড় হবে না, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা দেখো, কি বলছে? যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 16n² প্লাস 7n প্লাস 6/n এর পূর্ণ মান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে? দেখো, এখানে আমরা ধরলাম n একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 যা কিছু তাই হতে পারে। ধরো 1 2 করে আমরা n এর মান বসাতে শুরু করি। যদি ধরো n এর মানটা আমরা 1 বসাই, তাহলে এটা কত হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে 16 যোগ 7 যোগ 6 বাই n মানে কত? 1, তাই তো? তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? 29, একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। যদি n এর মান ধরো 2 ধরি, তাহলে এখানে কত হয়ে যাবে? 16 গুণ 4 মানে 64 প্লাস 14 প্লাস 6/2, তাই তো? তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা দেখো 20 আর তোমার 64 মানে 84/2, তার মানে আমার 42 আসছে। এটাও একটা পূর্ণ সংখ্যা আসছে। যদি ধরো n এর মানটা আমরা 3 বসাই,
এন এর মানটা যদি আমরা 3 বসাই তাহলে কত হয়ে যাবে দেখো, 16 গুণ 9 প্লাস 7 গুণ 9 প্লাস 6 বাই, এখানে সরি 9 বলছি, 3 বাই হচ্ছে 3। তাহলে দেখো 151 প্লাস 21 প্লাস 6, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 172 প্লাস 6 178 বাই 3। এটাকে 3 দিয়ে কাটা যাচ্ছে টোটালি, দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা 3 দিয়ে দেখো আমরা টোটালি কাটতে পারছি না। 3 5 15, 3 নং 27 হয়ে, সরি সরি এখানে দেখো মিস্টেক হয়েছে, 6 নং 54 আর 9 আর 5 হচ্ছে 14, 144 হবে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে যোগফলটা, যোগফলটা হচ্ছে দেখো 150 আর হচ্ছে 21, মানে 171/3, 171/3। তার মানে এটাকে টোটালি কাটা যাচ্ছে, টোটালি কাটা যাচ্ছে, টোটালি কাটলে কত হচ্ছে 3 5 15 আর 3 7 21, 57 হচ্ছে। 57 একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এন এর মান আমরা 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, আর কি ধরতে পারি দেখো 2 যদি ধরতে পারি এন এর মান। এবার একটু 4 ধরে দেখি, 4 ধরে দেখলে কত হচ্ছে দেখো, এটা তোমার 16 গুণ 4 এর স্কোয়ার কত হয় 16 হয়, তাই তো, প্লাস 7 গুণ 16 প্লাস 6 বাই 16 বলছি এখানে 4 বাই হচ্ছে 4। দেখো 16 16 গুণ করলে কত হয় 256 হয়, 256 আর তোমার 4 7 28, এখানে আমার কত হয়ে যাচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে 256 যোগ 28 আর 6 34, তাই তো, 28 আর 6 34। তার মানে এটা কত হয়ে যাচ্ছে 092 বাই কত রয়েছে 4 রয়েছে। দেখো এটাকে কাটা যায়, 4 7 28, এটা দশমিকে চলে আসছে। যদি আমরা 5 ধরে নিই তাহলে দেখো 5 ধরলে পরেও আমাদের দশমিকে চলে আসবে, তাই তো, কিন্তু এখানে দেখো 3 আর 2 দিয়ে যেহেতু এটা ক্যালকুলেট হয়ে গেছে, টোটাল পূর্ণ সংখ্যা চলে এসছে, তাহলে 2 আর 3 এদের মাল্টিপিল 6 দিয়েও পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তার মানে টোটাল কোন কটা সংখ্যা, 1 2 3 আর 6, মানে টোটাল 4 বার, মানে 4টি মান পাওয়া যাবে। এর কতগুলো মান পাওয়া যাবে, এর 4টি মান পাওয়া যাবে। পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, বলছে যদি পি কিউ এর থেকে বড় হয় এবং আর শূন্যর থেকে ছোট হয় বা ওর থেকে ছোট, এখানে ও দেওয়া রয়েছে, আর যদি ওর থেকে ছোট হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে। দেখো পি কিউ এর থেকে বড় আর আরটা হচ্ছে ওর থেকে ছোট, মানে ওটা হচ্ছে আর এর থেকে বড়, এই তো দেওয়া রয়েছে। প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনটা বলছে পি আর, এটা 0, সরি এটা হচ্ছে 0, পি আর বলছি দেখো, এখানে কি আছে, একটা রয়েছে পিটা হচ্ছে কিউ এর থেকে বড় আর আরটা হচ্ছে ওর থেকে ছোট, আরটা হচ্ছে ওর থেকে ছোট। তাহলে প্রথম কন্ডিশনটা কি বলছে, পি ইন্টু আর এটা কিউ ইন্টু আর এর থেকে ছোট হবে। দেখো পি আর আর এটা ছোট হবে কিউ আর আর এর গুণফল থেকে, কিউ আর আর এর গুণফল থেকে, তাই তো। তাহলে দেখো আমরা পির মানটা ধরলাম 2, কিউ এর মানটা ধরলাম 1, এখানে আরটা ছোট ওটা বড়, আর এর মানটা ধরলাম ধরো তোমার 1 আর ওর মানটা ধরলাম 2। তাহলে এখানে বলছে পি আর কিউ আর, দেখো এখানে পির মানটা কত, পির মানটা আমি ধরেছি হচ্ছে 2,
ইন্টু 1। এখানে কি বলছে যে কিউ ইন্টু আর, কিউ এর মানটা কত 1 ইন্টু 1, তাই তো? তার মানে এটা কি, এটা অ্যাকচুয়ালি ছোট হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে। পরেরটা দেখো, পির মান পি মাইনাস আর, তাই তো? এখানে যদি আমি আর একটা বেশি ধরি, ধরো অন্য কোনো সংখ্যা ধরলাম, এখানে ধরলাম 3, এখানে ধরলাম 2, এখানে ধরলাম 4, এখানে ধরলাম তোমার 5, তাহলে কত হয়ে যাবে দেখো, পি আর আর বলেছে, পি আর আর হচ্ছে তোমার 3 4 12, আর এটা কত হয়ে যাচ্ছে 5 2 10, এটাই তো হচ্ছে তোমার পি আর আর কিউ আর আর এর থেকে বড় হচ্ছে, তাই তো? এখানে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে না, ঠিক আছে? তারপর বলছে যে পি মাইনাস আর, এটা কিউ মাইনাস আর এর থেকে ছোট হবে, পি মাইনাস আর। এখানে পি কোথায়, পি মাইনাস আর, বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে, এর ছোটটার থেকে এর ছোটটা বিয়োগ করলে পরে ছোটই হবে। দেখো এইভাবে আমরা কোনো অপশনটা না, এখানে এই দুটোর মধ্যে যেহেতু আমাদের কোনো তোমার মান অ্যাকচুয়াল আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে এটাও বলতে পারবো না, আর এই ক্ষেত্রে এটাও বলতে পারবো না, কোনটার মান কোনটা আমরা কিছুই তো জানি না, তাই তো? শুধুমাত্র এটা বলতে পারি যে এটাও আমার ভুল হচ্ছে, এটা যদি চিহ্নটা চেঞ্জ করে দেওয়া হতো এটা ঠিক হতে পারতো, তাহলে এখানে কোনোটি অপশানে নয়, নান অফ দিস এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে এক্স জেড এর থেকে ছোট, আবার এক্সটা ওয়াই এর থেকেও ছোট। তাহলে এখানে তিনটে কন্ডিশন বলে দিয়েছে। প্রথম কন্ডিশন বলছে যে ওয়াই জেড এর থেকে ছোট, ওয়াইটা জেড এর থেকে ছোট। এই দুটো তোমার ইকুয়েশন থেকে আমরা কখনো আইডেন্টিফাই করতে পারি বা বুঝতে পারি যে ওয়াইটা জেড এর থেকে ছোট কিংবা বড়? এটা তো বোঝা যাচ্ছে না, কারণ এক্স জেড এর থেকেও ছোট, ওয়াই এর থেকেও ছোট, বাট ওয়াই আর জেড এর মধ্যে কে বড় কে ছোট সেটা আইডেন্টিফাই করা পসিবল নয় এই দুটো ইকুয়েশন থেকে। সেকেন্ড ইকুয়েশনটা দেখো, বলছে যে এক্স স্কোয়ার, এটা ওয়াই আর জেড এর গুণফলের থেকে ছোট হবে, এক্স এর স্কোয়ারটা ওয়াই আর জেড এর গুণফলের থেকে ছোট হবে। দেখো অবভিয়াসলি ছোট হবে, এই কন্ডিশনটা ঠিক হবে কেন? কারণ দেখো এই জেড এর থেকে এক্স ছোট, আমি ধরলাম যে এক্স এর মান 3 ধরলাম, আর ওয়াই বা জেড আমরা তো বলতে পারছি না কোনটা বড়। আমরা একবার ওয়াই এর মান আমরা যদি ধরো 5 ধরলাম, আর জেড এর মান ধরো আমরা 6 ধরলাম বা 4 ধরলাম, বা এর বিপরীতটা ধরলাম, জেড এর মানটা 4 ধরলাম, ওয়াই এর মানটা 5 ধরলাম, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই জেড আর ওয়াই এর গুণফলটা কত হয়ে যাচ্ছে, এইটা ধরলে পরে 4 5 20 হয়ে যাচ্ছে, আর এদের ছোট সংখ্যা এক্স, তার মানে 3 গুণ 3 করলে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তার মানে এই কন্ডিশনটা আমার ঠিক হচ্ছে। তারপরের কন্ডিশনটা দেখো কি বলছে, এ জেড এক্স, জেড এক্সটা ওয়াই প্লাস জেড এর থেকে ছোট হবে, জেড এক্স, জেড এক্স ওয়াই আর জেড এর থেকে, দেখো এটা ছোট হবে কি বড় হবে, এদের দুটোর মধ্যে কোনো সম্পর্ক আমরা বিল্ড আপই করতে পারছি না, সম্পর্ক বিল্ড আপ করতে পারছি না, তার মানে এটা আমরা বলতে পারছি না। তার মানে অপশন কি হয়ে যাবে, অপশন বি কেবলমাত্র সেকেন্ড। পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে এক্সটা ওয়াই প্লাস জেড এর যোগফল থেকে বড়। আবার কি বলছে, আবার বলছে যে পিটা এক্স প্লাস ওয়াই এর যোগফল থেকে ছোট। আর কি বলছে যে জেড পি থেকে ছোট, তাই তো? তাহলে বলছে এদের মধ্যে কোনটি সঠিক সম্পর্ক, পি ওয়াই এর থেকে ছোট। ওয়াই কোথায় রয়েছে, এইখানে রয়েছে, পি এখানে রয়েছে, দেখো ওয়াই এর সঙ্গে এক্স যোগও আছে, তার মানে ডাইরেক্টলি আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের পিটা ওয়াই এর থেকে ছোট। সেকেন্ডটা দেখো, এক্স প্লাস ওয়াই, এটা জেড এর থেকে বড়, এক্স প্লাস ওয়াই এটা পির থেকে বড়। আবার কি বলছে, জেডটা জেড পির থেকে ছোট, মানে এখানে এর আগে জেড বসিয়ে দিতে পারি আমরা, তাই তো? এর আগে জেড বসিয়ে দিলাম, তার মানে এই কন্ডিশনটা আবার হোল্ড করছে, তাহলে অপশনটা কি হয়ে যাবে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার।
তারপরে কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এ মাইনাস বি বাই 3.5 ইজ ইকাল টু 4/7 হয়, তাহলে এদের মধ্যে কোনটা সঠিক? দেখো এখানে এ মাইনাস বি বাই হচ্ছে 3.5 ইজ ইকাল টু কত রয়েছে, 4/7। তাহলে 3.5কে কাটলে পরে 7 দিয়ে 7কে 3.5 দিয়ে কাটলে এখানে 2 আসছে, এই 2কে 4 দিয়ে 4 আর 2 কাটলে পরে 2 চলে আসে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে এ মাইনাস বি ইজ ইকাল টু 2। তাই তো? এবার অপশনগুলো দেখো যে বি এর থেকে বড়। দেখো বি যদি এর থেকে বড় হয়ে যায় তাহলে এখানে 2 তো আসবে না, তাহলে মানটা নেগেটিভে চলে আসবে, তার মানে এটা আমার অপশন নয়। সেকেন্ডটা দেখো, বি থেকে এ বড়। বি থেকে এ বড়, হ্যাঁ অবভিয়াসলি বি থেকে যদি এ বড় হয় তবেই না এখানে আমার পজিটিভ কোনো ভ্যালু আসতে পারে, তাই তো? তার মানে এটা হতে পারে। সেকেন্ডটা দেখো, এ এ মাই এ ইজ ইকাল টু বি, এটা তো কখনো হওয়া পসিবল না। থার্ডটা দেখো যে বিটা এর থেকে বড় অথবা সমান হতে পারে। দেখো এর থেকে বড় তো হতেই পারে না, এর থেকে বড় হলে নেগেটিভ ভ্যালু চলে আসবে, আর এর থেকে যদি ছোট হয় তাহলে বা এর যদি সমান হয় তাহলে এটা 0 চলে আসবে। তার মানে অপশন আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে বলেছে যদি 13 ওমেগা বাই হচ্ছে 1 - হলে 2 ওমেগা স্কোয়ারের মানটা কত হবে? 13 ওমেগা বাই 1 - যদি হয় তাহলে 2 ওমেগা স্কোয়ারের মানটা কত হবে? তাহলে এখান থেকে আমাদের ওমেগার মানটা আগে আমরা বের করি। দেখো 13 ক্যান্সেল আউট করে দিলাম, তার মানে এখানে আমার কত দাঁড়িয়ে যাচ্ছে? এখানে আমার দাঁড়িয়ে যাচ্ছে 1 - আমার শুধু ওমেগা পড়ে থাকছে, তাই তো? তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 = 2 ওমেগা। 1 = 2 ওমেগা, তার মানে 1 = 2 ওমেগা যদি হয় তাহলে এই 2 মেগার যদি স্কোয়ার করে দিই তাহলে 1-এরও স্কোয়ার করতে হবে। 1-এর স্কোয়ার করলে কত হয়? 1ই হয়। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে দেখো 4টে কোশ্চেন দেওয়া রয়েছে 54 থেকে 57 পর্যন্ত। একটি 5 অঙ্কের সংখ্যায় অঙ্কগুলির পুনরাবৃত্ত না করে নিম্নলিখিত তথ্য বর্তমান। তাই তো? যে 5 অঙ্কের একটি সংখ্যা, সেখানে অঙ্কগুলো কখনোই রিপিট হচ্ছে না। আমরা 5 অঙ্কের সংখ্যা ধরে নিলাম, ধরো এ বি সি ডি ই, এটা ধরলাম 5 অঙ্কের একটা সংখ্যা। এখানে বলেছে যে প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণ থেকে বড়। প্রথম অঙ্কটা, এই অঙ্কটা শেষ অঙ্কের 5 গুণ থেকে বড়, তার মানে আমরা এ 5 এর থেকে বড়, এই একটা কন্ডিশন আমরা প্রথমত পেলাম। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? যে শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল। মানে কি দাঁড়াচ্ছে এখানে? শেষ দুটি অঙ্ক, শেষ দুটি অঙ্ক কত? ডিই, এর গুণফল হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, অঙ্কের সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল। সরি, এইটা হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল, দুটি মৌলিক সংখ্যার গুণফল এটা। তৃতীয়টা বলছে যে প্রথম 3টি অঙ্কের প্রত্যেকটি বিজোড়। এই প্রথম এ বি সি এই 3টেই হচ্ছে বিজোড় সংখ্যা। এবার এর মধ্যে একটা কন্ডিশন রয়ে গেছে। কন্ডিশনটা কি রয়ে গেছে? কন্ডিশনটা রয়ে গেছে হচ্ছে তোমার এর 5 ভাগের 1 ভাগ থেকেও কমটা হচ্ছে ই। তার মানে আমার তোমার টোটাল ডিজিট কত? 0 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে 0 বসতে পারে না, তাই তো? আর প্রথমে যাই বসুক না কেন, ই থেকে 5 গুণের থেকে কিছু বড় হবে। আবার বিজোড় সংখ্যা বলেছে, তাই তো? আবার বিজোড় সংখ্যা বলেছে। তার মানে দেখো এই এর মান কি হতে পারে? এর মান হয় হতে পারে 5-এর থেকে বড়, মানে কি 7 হতে পারে আর 9 হতে পারে। 7 আর 9 হতে পারে এর মান। তাহলে এর মানটা কত হতে পারে? এর মানটা আমার হতে পারে, এর মানটা আমার হতে পারে হয় 7 অথবা 9। তারপরে কন্ডিশনটা কি বলছে? যে তোমার সংখ্যাটিতে 3 অথবা 0 নেই। এই সংখ্যাটিতে 3 অথবা 0 নেই। এই ডিজিটগুলোর ভেতরে 0 আর 3টা থাকবে না।
তাই তো, 0 আর 3টা থাকবে না। প্রথম সংখ্যাটা আমার কি হতে পারে, প্রথম সংখ্যাটা হয় 5, প্রথম সংখ্যাটা 5ও আমার হতে পারে না, কারণ ই থেকে 5 গুণের থেকে কিছুটা বড় সংখ্যাটিতে আমাদের তোমার 0 আর 3 নেই, তাই তো। তার মানে এর মান যদি 1 হয়ে যায়, তার মানে এর মান 5-এর থেকে কিছু বড় হবে, তার মানে এর মান কত হতে পারে, 7 হতে পারে অথবা 9 হতে পারে। এবার এর সঙ্গে বলেছে দেখো, এবং প্রথম অঙ্কটি বৃহত্তম, তার মানে 7 আর 9-এর মধ্যে সব থেকে বৃহত্তম অঙ্ক কোনটা, 9। তার মানে এর এক্স্যাক্টলি মান, তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি, 9 পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে এর মানটা তো আমাদের ফিক্সড হয়ে গেল যে এর মানটা আমাদের 9 হবে। এবার দেখো যে প্রথম 3টি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, আবার সংখ্যাটির মধ্যে 3 নেই, তার মানে বিজোড় সংখ্যা আমার পড়ে রইল কটা, 1 পড়ে রইল, 5 পড়ে রইল, আর 7 পড়ে রইল। 3টা সংখ্যার মধ্যে নেই, আর 9টা প্রথম সংখ্যাটা হয়ে গেছে। এবার দেখো 1 হতে পারে না, কেন 1 হতে পারে না, কারণ এখানে যদি 1 হয় তাহলে এর মান নিশ্চয়ই 5 বা 7 একটা হবে, তাহলে এর মান যদি 5 হয় তাহলে এর মান 5-এর 5 গুণের থেকে কিছুটা বড় হবে, তাহলে সেটা পসিবল নয়। তাহলে এখানে তোমার এর মানটা আমরা তাহলে 100% শিওর হতে পারছি না যে ইর মানটা আমাদের কত হবে, বাট বির মানটা আর সির মানটা আমরা শিওর হতে পারছি যে বির মানটা আর সির মানটা আমাদের কত হবে। তাহলে এখানে বির মানটা হয় আমার 5 হবে, না হলে 7 হবে, এবং সির মানটা হয় 5 হবে অথবা 7 হবে। তার মানে দেখো এখানে একটা জিনিস তো শিওর হলাম যে 5 অঙ্কের সংখ্যাটিতে প্রথম সংখ্যা আমাদের কত হয়ে যাচ্ছে, প্রথম সংখ্যা 9 হয়ে যাচ্ছে, এবং শেষের সংখ্যা আমার কত হয়ে যাচ্ছে, শেষের সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে 1, শেষের সংখ্যা 1 হয়ে যাচ্ছে। এই দ্বিতীয় সংখ্যাটা হয় 5 হতে পারে, না হলে 7 হতে পারে, তৃতীয় সংখ্যাটাও হয় 5 হতে পারে বা 7 হতে পারে, মানে এর ভাইস ভার্সা হতে পারে, তাই তো। আর আমাদের সংখ্যা পড়ে রইল কটা, আর আমাদের সংখ্যা পড়ে রইল দুটো, দুটো ব্ল্যাঙ্কে আমাদের ফুলফিল করতে হবে, যে দুটো ব্ল্যাঙ্কে কি কি। তাহলে দেখো যে শেষ দুটি অঙ্ক আমাকে কি বলেছে, দুটি মৌলিক সংখ্যার গুণফল। তাহলে এই ডির মানটা আমাদের কি কি হতে পারে, 0 আর 3 তো আমাদের হবে না বলেছে, তার মানে ডির ভ্যালুটা আমার 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, অথবা 8 হতে পারে। এবার দেখো দুটি মৌলিক সংখ্যার গুণফল যেহেতু বলেছে, তার মানে এখানে তোমার 41টা আর 61 আমাদের হতে পারে না। কেন হতে পারে না, কারণ দুটি মৌলিক অঙ্কের গুণফলটা মৌলিক থাকবে না, তার মানে ডিটা হয় 2 হবে, নয় আমাদের 8 হবে। মানে এখানে এই শেষের সংখ্যাটা ডিটা মান আমাদের 8ও হতে পারে না। কেন, 8 হলে পরে 81 দুটি মৌলিক সংখ্যার গুণফল কখনো হতে পারবে না, তার মানে আমার ডির ভ্যালুটা আমার 2 আসছে, তার মানে আমাদের লাস্টে আমরা পেয়ে যাচ্ছি কত, 21। তার মানে সংখ্যার প্রবাবিলিটি আমাদের কত হতে পারে, এই সংখ্যাটা আমাদের 9, 5, 7, 2, 1 হতে পারে, অথবা 9, 7, 5, 2, 1, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এই সংখ্যা। এবার দেখো প্রথম কোশ্চেনটা বলেছে সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক কত হবে। দেখো সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক হয় 5 হবে অথবা 7 হবে, মানে এখানে এক্স্যাক্টলি বলা যাবে না, তার মানে এর অ্যান্সার কোনটা হয়ে যাবে, ডি, নির্ণয় করা সম্ভব না। তারপরে কোশ্চেনটা দেখো সংখ্যাটির শেষ অঙ্ক কত, দেখো শেষ অঙ্ক কত দাঁড়িয়েছে, আমাদের 1 দাঁড়িয়েছে, তার মানে অপশন বি। সংখ্যাটিতে বৃহত্তম অঙ্ক কত, বৃহত্তম অঙ্কটা হচ্ছে 9। এবার বলেছে নিম্নলিখিত কোনটি সংখ্যাটির একটি উৎপাদক। দেখো এইখানে যে সংখ্যাগুলো রয়েছে না, এই সংখ্যাগুলোর একটি উৎপাদক, এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এর উৎপাদক কত, 2 হতে পারে, 2 হতে পারে না, কেন, লাস্টে আমাদের বিজোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা দিয়ে এটা কাটা পসিবল নয়। ক্লিয়ার হলো ব্যাপারটা, তার মানে এটা হতে পারে না, 4ও তার মানে হতে পারে না, তাই তো, এই দুটো হতে পারে না। নিম্নলিখিত
কোনটি সংখ্যাটির একটি উৎপাদক। তার মানে দেখো এর উৎপাদক কত হতে পারে, দেখো এর উৎপাদক দেখো এখানে 9 3 দিয়ে কাটা যাচ্ছে, এখানে 2 27 যাচ্ছে 21, তার মানে এর একটি উৎপাদক 9 হচ্ছে, সরি 3 হচ্ছে। দেখো 9 হতে পারে কিনা একবার দেখি। 9 কেটে যাচ্ছে, এটা 5 আর 1 6, এর একটি উৎপাদক কত হচ্ছে আমাদের 3 হচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত। দেখো সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, তাই তো, আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে, সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে যে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে বলছে যে যদি এক্স এবং ওয়াই উভয় যৌগিক সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই সর্বদা যৌগিক হবে। দেখো যৌগিক সংখ্যা হলে পরে সর্বদা যৌগিক হবে। আমি তোমাকে বলছি, যেমন ধরো তোমার 9 একটি যৌগিক সংখ্যা, 1 3 এবং 9 দ্বারা বিভাজ্য। 4 একটি যৌগিক সংখ্যা, তাহলে 4 আর 9 এর যোগফলটা কত হয়ে যায়, 13 হয়ে যায়। 13 কি যৌগিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, তার মানে এটা ভুল। সেকেন্ডটা দেখো, এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। দেখো এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। দেখো এখানে বলতে চেয়েছে যে প্রাকৃতিক যে সংখ্যাগুলো আছে সেগুলো হয় মৌলিক হবে অথবা যৌগিক হবে। বাট এখানে দেখো যে 2টা এমন একটি সংখ্যা, না সেটা মৌলিক না সেটা যৌগিক, মানে এরকম সংখ্যা আছে, সেটা কোনটা, 2 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় যৌগিকও নয়, তার মানে এটাও ভুল এটাও ভুল। তার মানে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, ডি, এ অথবা বি কোনোটাই নয়। তারপরে কোশ্চেনটা দেখো যে 0 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। দেখো 0 থেকে 50 পর্যন্ত, এটা মনে রাখবে যে 15টি মৌলিক সংখ্যা রয়েছে। দেখো কোনটা কোনটা, যে 2 3 5 7 এই কটা। তারপর কোনটা কোনটা আসছে, 11 13 17 19, তাই তো। তারপর কোনটা কোনটা আসছে, 23, 23-এর পরে আসছে 29, তারপর আসছে 31 37 41 43 47। কতগুলো হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। এটা মনে রাখবে যে 1 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, 15টা। দেখো এর পরের দিন আমি এক কাজ করব যে আগের দিন বলেছিলাম যে এই সংখ্যা নাম্বার সিস্টেম সম্পর্কে যতগুলো তোমার কনসেপ্ট আছে বা যতগুলো মনে রাখার বিষয় আছে, আমি একটা ভিডিওতে A to Z বলে দেব। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই।